আসসালামু আলাইকুম। জব কুটিরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহেদী হাসান সজীব। গত দিনের ক্লাসে আমরা অনুপাত সমানুপাত শিখেছিলাম, তাই না? পর্ব ১ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পর্ব ২ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের ক্লাসে বিগত সালে সরকারি জবে এই অনুপাত সমানুপাত থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা সলভ করব। কিভাবে সলভ করতে হবে, কি ধরনের ট্রিক্স খাটিয়ে আনসার করতে হবে, সেই জিনিসগুলো আজকে আমরা শিখব। যে জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আমরা কিছু সময়ের জন্য অপেক্ষা করব। আমাদের এই ক্লাসে যারা মানে খুব দ্রুত জয়েন হয়ে যাবেন, সবাই সবাই দ্রুত জয়েন হয়ে গেলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। আমরা কিছু সময়ের জন্য অপেক্ষা করি। সবাই খুব দ্রুত জয়েন হয়ে যায়, আর সবাই কমেন্ট করে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আজকের ক্লাসটা কি গত দিনের ক্লাস থেকে বেশি ক্লিয়ার, মানে সাউন্ড ক্লিয়ার কিনা, এই বিষয়গুলো আমাকে একটু জানাতে হবে। যারাই ক্লাসে জয়েন করবেন প্রথম কাজ হচ্ছে কমেন্ট করতে হবে, কমেন্ট করে জানাতে হবে সাউন্ড ক্লিয়ার কিনা, ঠিক আছে? হ্যাঁ, আমি আপনাদের কমেন্ট বক্স চেক দিচ্ছি। আপনারা কমেন্ট করবেন, আপনাদের প্রত্যেকের কমেন্ট বক্স, আমি কমেন্ট প্রত্যেকের কমেন্ট আমি দেখতে পাবো, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে ক্লাসে যদি আমরা সময় মতো উপস্থিত হই তাহলে কিন্তু অনেক পড়া হয়ে যায়। সময় মতো উপস্থিত না হলে দেখা যাচ্ছে একটু অসুবিধাই হবে। আমরা কিন্তু এখনো অপেক্ষা করেই চলেছি। ক্লাসে সবাই উপস্থিত না থাকলে ক্লাস করে কিন্তু মজা পাওয়া যায় না। এটা একটা পেইড, যেহেতু পেইড গ্রুপে ক্লাস হচ্ছে এই কারণে আপনাদের উচিত ছিল সময় মতো উপস্থিত থাকা। আমি এখনো অপেক্ষা করছি, খুব দ্রুত সবাই জয়েন হয়ে যাব। ক্লাসটা শেয়ার দিয়ে দিন মিথিলা আপু, খুব দ্রুত ক্লাসটা শেয়ার দিয়ে দিতে হবে। ক্লাসে যিনি এসেছেন প্রথম কাজ হচ্ছে কমেন্ট করা। যেমন মুন্নি আপু ক্লাসে উপস্থিত হয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুন্নি আপু আপনি কেমন আছেন? আশা করি আমাদের মুন্নি আপু অনেক ভালো আছেন। মুন্নি আপুর কাছে মানে ম্যাথ কেমন লাগে, ম্যাথ ক্লাসটা, বা আপনি ম্যাথ ম্যাথ করতে আপনার কেমন লাগে মুন্নি আপু? সিদরাতুল মুনতাহা আপু সম্ভবত চলে এসেছেন। মুনতাহাপু, সিদরাতুল মুনতাহাপু আপনি একটা কমেন্ট করুন। রিপন ভাই অলরেডি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আর আজকের ক্লাসটা খুবই স্পেশাল ভাবে নিব, তো এই জন্য আরো বেশি ভালো আছি। সিদরাতুল মুনতাহা আপু, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আপু। তাহলে আমরা কিন্তু ক্লাসে চলে এসেছি সবাই। মোটামুটি আরো বেশ কয়েকজন বাকি আছে। আমি ক্লাসটা শুরু করে দিই। আর সবাই জয়েন হয়ে গেলে ক্লাসটা যেহেতু রেকর্ড থাকবে, দু একজন যদি মিস্টেক মানে মিস করেও ফেলেন ওই জায়গা থেকে আবার নতুন করে ক্লাসটা করে নিতে পারবেন। তাহলে কি আমরা ক্লাস শুরু করতে পারি? আর সবাই একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড ক্লিয়ার কিনা। আজকের সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা এই বিষয়টা আমাকে একটু জানাতে হবে। মারজান জুমু আপু জয়েন হয়েছেন, সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু কেমন আছেন? জুমু আপু আপনি কেমন আছেন? জি ক্লিয়ার, আচ্ছা। সাউন্ড ক্লিয়ার আছে বুঝতে পেরেছি। এখন আমি সাউন্ডটাকে আরেকটু কমায় দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ? দেখুন তো তাতে কি কোনো অসুবিধা হয় কিনা। সাউন্ডটা একটুখানি কমাই দিয়েছি ইচ্ছা করেই। সাউন্ড এরপর যদি অসুবিধা হয় শুনতে, তবে আমি আবার আগের মতো করে দিব। আপাতত সাউন্ড এরকমই থাকুক। সবাই এখন একটু জানান যে সাউন্ড, এই অবস্থায় সাউন্ড কোনো অসুবিধা করবে কিনা।
আচ্ছা, জুমু আপু বলছেন যে আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ডও যেহেতু ক্লিয়ার আছে, তাহলে চলুন আজকে ক্লাসটা শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন, যদি দুইটি সংখ্যার অনুপাত 4:3 হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারবে না? এখানে না কথাটার দিকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে কিন্তু হ্যাঁ, অর্থাৎ 4টা অপশনের মধ্যে একটা অপশন আছে যেটা উত্তর হবে না, তাই তো? ব্যাপারটা হচ্ছে এখানে দুইটা অনুপাত দেয়া আছে। কি অনুপাত? 4:3। এই অনুপাতটা দেয়া আছে, দিয়ে বলছে যে এই অনুপাতটা যে দেয়া আছে, নিচের কোন সংখ্যাটি মানে ওই দুটি সংখ্যার যোগফল হতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এটা এটা আমি যদি আনসার বের করতে চাই আমার কি করতে হবে? আমাকে মাথায় রাখতে হবে এখানে যে দুইটা অনুপাত দেখতে পাচ্ছেন 4:3, আমাকে এই অনুপাত দুইটাকে যোগ করে দেখতে হবে। আচ্ছা, 4 আর 3 যোগ করলে 7 হয়। 4 আর 3 আমি যদি যোগ করি তাহলে আসছে 7, 7। আচ্ছা, এবার বলুন এই 7 নামক যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি দ্বারা ভাগ করা যাবে কোন কোন সংখ্যাকে? যেমন প্রথম সংখ্যা আছে 217, এই 7 কি 217 দ্বারা ভাগ করা যাবে? বা 147কে 7 দ্বারা ভাগ করা যাবে কি? 567কে 7 দ্বারা ভাগ করা যাবে কি? 187কে 7 দ্বারা ভাগ করা যাবে কি? যেটাকে মানে 7 দ্বারা যে সংখ্যাটিকে ভাগ করা যাবে না সেইটাই হবে আনসার। দেখি সবার কমেন্ট, বলুন তো এখানে কি আনসার হবে? যেহেতু বলেছে দুইটি সংখ্যার অনুপাত দেয়া আছে 4:3, তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারবে না? সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? 4 এবং 3-এর যোগফল আসলো 7, তাই না? এই 7 দ্বারা ভাগ করা যাবে কোনটার? 217কে কি 7 দ্বারা ভাগ করা যাবে? এই তো রিপন ভাইয়া কিন্তু অলরেডি সঠিক আনসার করে ফেলেছেন। রিপন ভাইয়া সঠিক আনসার করে ফেলেছেন। আচ্ছা, এবার আপনাকে একটা ছোট্ট ট্রিক্স বলবো। কথা হচ্ছে 7 দ্বারা ভাগ করা যাবে যাকেই সে কিন্তু আনসার হবে না, কারণ এখানে বলছে যোগ হতে পারবে না, মানে 7 দ্বারা ভাগ করা যাবে না যেটা, সেটাই হবে আনসার। রিপন ভাই বলছেন 187, যেটা 7 দ্বারা ভাগ করা যায় না। দেখুন 187কে 7 দ্বারা ভাগ করা যায় না, এটা আমরা জানি। তারপরেও এখন আপনি তো পরীক্ষার হলে তো এত সময় পাবেন না, কিন্তু আমি আপনাকে একটা ট্রিক শিখিয়েছিলাম যে 7 দ্বারা ভাগ করা যায় কাদেরকে, একটা ট্রিক্স বলেছিলাম আপনাদের। দেখবেন 217 এই সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করা যায় কেন? মানে এটা যে 7 দ্বারা ভাগ করা যায় বুঝবো কিভাবে? সেটা হচ্ছে লাস্টের যে ডিজিটটা রয়েছে, লাস্টের ডিজিট কত? লাস্টের ডিজিট হচ্ছে 7। এই 7কে আমরা দ্বিগুণ করব, এই 7কে আমরা দ্বিগুণ করব, তাহলে 7 দুগুণ কত আসলো? 14। এই 14 সংখ্যাটিকে এই 7-এর আগে যে দুইটা ডিজিট আছে এটা দ্বারা বিয়োগ করে দেখব। তাহলে 21কে 14 দিয়ে বিয়োগ করলাম, বিয়োগ করলে কত আসে? 7 আসে। এবার যে ফলাফলটা আসলো এই ফলাফলটা কি 7 দ্বারা বিভাজ্য? যদি 7 দ্বারা বিভাজ্য হয় অথবা শূন্য হয় তাহলে বুঝে নিব সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? আমি আবারও বলছি, আমার প্রথম কাজ হচ্ছে এই যে 217 সংখ্যাটা এটা 7 দ্বারা বিভাজ্য কিনা এটা বোঝার জন্য কি করতে হবে? লাস্টের যে ডিজিট আছে ওই ডিজিটকে প্রথমে 2 দ্বারা গুণন করব, দ্বিগুণ করব, তাহলে কত আসতেছে? 14। আর বাকি যে দুইটা ডিজিট আছে 21, এই 21কে 14 দ্বারা বিয়োগ করব, বিয়োগ করলে কত আসে? 7 আসে। এবার যে ফলাফলটা আসলো এই ফলাফলটা 7 আসে যদি, অথবা যদি শূন্য আসে, তবে বুঝে নিব উক্ত সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। যেহেতু 7 এসেছে, 7 আসা মানে কি? 7/7 কত হয়? 1, তার মানে 7 দ্বারা কিন্তু বিভাজ্য। তার মানে 217 সংখ্যাটিও কিন্তু 7 দ্বারা বিভাজ্য। কি সবাই ক্লিয়ার না? তারপরেও যদি বুঝতে না পারেন তাহলে সরাসরি 7 দিয়ে ভাগ করে দেখেন, যে 217কে 7 দ্বারা ভাগ করব, 3 7 21, হ্যাঁ এই যে 7 দিয়ে কেটে দিলাম, 7 7, তাই তো? ছোটবেলার নিয়ম, এভাবে বুঝতে পারেন। আবার দেখেন তাহলে প্রথমটা আনসার হবে না যেহেতু 7 দ্বারা বিভাজ্য। দ্বিতীয় সংখ্যা আছে 147, তাহলে 147 লাস্টের ডিজিট হচ্ছে 7, তাহলে 7 দুগুণী 14। প্রথম কাজ হচ্ছে লাস্টের ডিজিটকে দ্বিগুণ করা, তাহলে 14 পাইলাম। আর বামে আছে কত? 14, তাহলে 14 বিয়োগ 14 কত আসতেছে? 0। আমি কি বলেছিলাম? যদি উত্তর 0 আসে অথবা 7 আসে, যদি উত্তরটা 0 অথবা 7 আসে তাহলে বুঝে নিব ওই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। তার মানে 147ও কিন্তু 7 দ্বারা বিভাজ্য। তাও যদি মনে না থাকে তাহলে আপনি ভাগ করে দেখুন, 147কে 7 দ্বারা ভাগ করে দেখুন, 7 দুগুণী 14, আর হচ্ছে 7 কেটে নিলে 7 7, অর্থাৎ 21 আসতেছে, বাস। আবার দেখেন পরের সংখ্যা আছে
567। একই রকম ভাবে আমাকে কি করতে হবে, 567 লাস্টে আছে কত 7, তাহলে 7কে দ্বিগুণ করলে কত হয়, 7 দুগুণী 14। এই 14টাকে বিয়োগ করব লাস্টের ডিজিটের আগের দুইটা সংখ্যার সাথে, অর্থাৎ 56 বিয়োগ 14 কত হয় বলুন তো, 4 আছে কত হলে 6 হয় 2 হলে, অর্থাৎ 42। আচ্ছা বলুন তো 42 সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য? অবশ্যই, 6 7 42, 42কে কিন্তু 7 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হয়। তার মানে 42 সংখ্যাটা যেহেতু 7 দিয়ে বিভাজ্য, তাহলে 567 সংখ্যাটিও 7 দিয়ে বিভাজ্য। আচ্ছা, তার মানে ক খ গ উত্তর হওয়ার কোনো চান্স নেই। আমি আপনাদের ডিটেলস বোঝানোর জন্য কথাগুলো বলছি, কারণ এগুলো আপনাদেরকে শিখতে হবে কোন সময় কোনটা কাজে দেবে তার ঠিক আছে। 187, লাস্টের ডিজিট কত আছে 7, তাহলে 7কে দ্বিগুণ করেন 7 দুগুণী 14, সরি 7কে দ্বিগুণ করেন 7 গুণন 2, 7 দুগুণী কত আসে 14। এবার 14 18 দ্বারা বিয়োগ করেন, যে 18 বিয়োগ 14 কত হয় 4 হয়। এবার বলেন 4 এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ করা যায়? না, 4 সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করা যাচ্ছে না। এই কারণে এই উক্ত সংখ্যাটি অর্থাৎ 187 যেটা 7 দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা, আমি যে ট্রিক্স বুঝিয়েছি আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? এবার আপনাদের কমেন্ট দেখার পালা। এবার আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট দেখব। আচ্ছা, বুঝতে পেরেছেন তাই তো? হ্যাঁ, মুন্নি আপু সঠিক আনসার করেছেন, 187 হবে। এইবার আমরা তার মানে এখানে উত্তর আসবে 187। পরবর্তী প্রশ্নে চলে যাই। এটাও কিন্তু বিগত সালে জবের পরীক্ষায় এসেছে। প্রশ্নটা হচ্ছে, আমি কিন্তু গতকালকে এটা পড়িয়েছি, এবার আপনাদের সঠিক আনসার করতে হবে। প্রশ্নটা হচ্ছে, সরল অনুপাতের পূর্ব রাশিকে যদি উত্তর রাশি বানান এবং উত্তর রাশিকে যদি পূর্ব রাশি বানান, তাহলে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের কি বলা হয়? অর্থাৎ একটা উদাহরণ দিই, মনে করুন 2:3, এটাকে যদি আপনি লেখেন 3:2, অর্থাৎ যদি আপনি এটার কি করেন, সাইড চেঞ্জ করেন, বিনিময় যদি বিনিময় ঘটান, তাহলে ওটাকে আমরা কি বলবো? আমি জানি আপনারা সবাই জানেন, আনসার করতে পারবেন। আমরা কিন্তু জানি যে 2:3, এখানে 2টা হচ্ছে কি রাশি, পূর্ব রাশি, তাই না? এটা হচ্ছে পূর্ব রাশি, আর 2টা হচ্ছে পূর্ব রাশি, আর 3টা কি, 3 হচ্ছে উত্তর রাশি। আমরা কিন্তু গতকালকে শিখেছিলাম 3টাকে বলা হয় উত্তর রাশি। এবার পূর্ব রাশিকে যদি উত্তর রাশি বানান আর উত্তর রাশিকে যদি পূর্ব রাশি বানান, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে যে ঘটনাটা ঘটবে, দেখি সবাই বলছেন বি হবে, অবশ্যই ব্যস্তানুপাত, ওটাকে আমরা বলবো ব্যস্তানুপাত। গতকালকে আমরা এটা শিখেছি যে এটা হবে ব্যস্তানুপাত। সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্তানুপাত বলা হয়। পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য, এটাও কিন্তু জবে এসেছে। প্রশ্ন হচ্ছে 5:16, 7:2, 3:6 এগুলোর মিশ্র অনুপাত কত? আমি কিন্তু গতকালকে মিশ্র অনুপাত করানো শিখিয়েছিলাম আপনাদেরকে। কমেন্ট মানে সবার কমেন্ট আমি দেখব, এটার মিশ্র অনুপাত কত। দেখুন, এটার মিশ্র অনুপাত কত, এটা একটু খুব দ্রুত বের করে ফেলতে হবে আপনাদেরকে। আমি কি বলেছিলাম, মিশ্র অনুপাত কিভাবে পাওয়া যায়? পূর্বের রাশিগুলোকে গুণন করতে হবে এবং উত্তর রাশিগুলোকে গুণন করতে হবে। কিন্তু কখন? যদি দেখেন তাদেরকে আর কাটিকুটি করা যায় না। যেমন 5:16, এটাকে কাটিকুটি করা যায় না। 7:2, এটাকেও ভাগ করা যায় না, 7 এবং 2 এর মাঝে কাটিকুটি করা যায় না। 3:6, সর্বনাশ, এটাকে কিন্তু কাটিকুটি করা যায়, কারণ 3 হককে 3, 3 দুগুণী 6। এটার উত্তর আসছে কত? এর উত্তর আসছে 1:2। তাহলে আমরা 3টা অনুপাত পেলাম, কি কি? 5:16, 7:2 আর হচ্ছে 1:2। এবার আমাদের কি করতে হবে? এই 3টা সংখ্যাকে একসাথে গুণন করতে হবে, 5, 7 এবং 1। অপরদিকে এই সংখ্যাগুলোকে আবার আলাদা গুণন করতে হবে, 16, 2, 2। ঠিক আছে?
রিপন ভাইয়া অলরেডি আনসার করেছেন, বলছেন 35 64, 35:64, তার মানে 5 7 35, আর এখানে হচ্ছে 16 দুগুণ 32, 32 দুগুণ 64, এক্স্যাক্টলি 35:64 হবে। রিপন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটা করতালি হবে। রিপন ভাইয়া সঠিক আনসার করেছেন। এইবার আর যখনই বুঝতে পারবেন না কমেন্ট করবেন যে বুঝতে পারিনি। পরবর্তী প্রশ্ন দেখুন, জবের পরীক্ষায় আপনি যখন বসবেন আপনার কাছে ঠিক এরকম প্রশ্নই আসবে, তখন কিন্তু ভয় পেলে চলবে না। আপনি কিন্তু অনুপাত সমানুপাত ব্যাপারটা বুঝে গিয়েছেন। এখানে কি বলছে, 2, 8 এবং 3 এর চতুর্থ সমানুপাতিক কত হবে? গতকালকেই কিন্তু আমি শিখিয়ে দিয়েছিলাম, এই ট্রিক্সটা কিন্তু গতকালকে শিখিয়ে দিয়েছি। সমানুপাতিক কখন হবে মনে আছে তো? প্রান্তদ্বয়ের গুণফল আর মাঝের সংখ্যাগুলোর গুণফল কি হয়? সমান হয়, তাই না? এখানে কি কি আছে? 2, 8, 3, এখানে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা কত? চতুর্থ সমানুপাতি কত? এটা 2 হচ্ছে প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, এই চতুর্থ সমানুপাতিটা কত হবে? আমরা জানি মুনিয়া আপু অলরেডি আনসার করে ফেলেছেন। আনসার বলছেন ক নাম্বার হবে, তাই তো? 12 হবে বলছেন। কিভাবে 12 হয় আমরা একটু দেখি। আমরা কি বলেছিলাম যে লাস্টের যে দুইটা ডিজিট আছে, এখানে এই শেষ প্রান্তে যে ডিজিট আর এই প্রান্তের ডিজিট যদি গুণন করি, গুণফল যা হবে এই মাঝের যে দুইটা সংখ্যা আছে দুইটা গুণফল কিন্তু তাই হবে। যেমন মাঝে আছে 8 গুণন 3, তাহলে 8 গুণন 3 কত হয়? 24 হয়। 8 গুণন 3, 3 8 24। একই রকম ভাবে এখানে 2 আছে, 2 এর সাথে কত গুণন করলে 24 হবে বলেন? 2 এর সাথে কিন্তু 12 গুণন করলে 24 হবে। এই কারণে এখানে 12 সংখ্যাটা বসাতে হবে, এই কারণে উত্তর হবে 12। সবাই ক্লিয়ার? গতকালকে ক্লাসে করিয়েছিলাম তাই এত ডিটেলস পড়াচ্ছি না আমি। মুনিয়া আপু সঠিক আনসার করেছেন, রিপন ভাইয়া সঠিক আনসার করেছেন, সিদরাতুল মুনতাহা আপু সঠিক আনসার করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা আমি আনসার করব না, এটা আপনাদের কাজ, এক্ষুনি আনসার করতে হবে। আমি কি করছি, প্রশ্ন দেখাচ্ছি আর আমি সরাসরি ক্যালকুলেশন করে দিচ্ছি। তা কেন? আপনাদের তো হোমওয়ার্ক করে দিতে, মানে হোমওয়ার্ক যদিও করানোর সুযোগ নেই, আপনাদের এটা আনসার করতে হবে খুব দ্রুত। আপনাদের হাতে সময় থাকবে মাত্র 30 সেকেন্ড, যাই হোক আপনাকে 1 মিনিট সময় দেওয়া হচ্ছে, এটার সলভ করুন। ক ইস্টু খ এর অনুপাত দেওয়া আছে 4:7, খ ইস্টু গ এর অনুপাত দেওয়া আছে 10:7। তাহলে গ খ ক এর অনুপাত মানে গ ইস্টু খ ইস্টু ক এর মান কত হবে? এটা সবাই আনসার করুন তো। মিতু আপু বলছেন 12 হবে আগেরটায়। হ্যাঁ মিতু আপু আপনি সঠিক আনসার করেছেন। সিদরাতুল মুনতাহা আপু, রিপন ভাইয়া, মুন্নি আপু, বেশ সবাই কিন্তু সঠিক আনসার করছেন। তারপর জুমু আপু সঠিক আনসার করছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা একটা কাজ করুন তো, আপনারা সবাই এই ক্লাসটাতে একটা লাভ রিঅ্যাক্ট দিন তো প্রত্যেকে, যারা ক্লাস করছেন। মানে হচ্ছে ক্লাসের শুরুতে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা লাভ রিঅ্যাক্ট দিন, কারণ এখানে কোনো মানে কোনো রিঅ্যাক্টই ইউজ করা হয়নি, একদম ফাঁকা আছে। এখানে রিঅ্যাক্ট ব্যবহার করুন, যেমন আমি নিজেও একটা রিঅ্যাক্ট ব্যবহার করেছি দেখুন। হ্যাঁ 2 জন রিঅ্যাক্ট ব্যবহার করছেন, আমি সহ 2 জন রিঅ্যাক্ট ব্যবহার করেছেন। আচ্ছা উত্তর কিন্তু পেয়ে যাচ্ছে। রিপন ভাইয়া বলছেন সি হবে, সিদ্ধাতুল মুনতাহা আপু বলছেন সি, সবাই মুন্নি আপু বলছেন সি নাম্বার হবে। সি হবে শিওর? আচ্ছা দেখি, সিদ্ধাতুল মুনতাহা আপু বলছেন 40:70:49 হবে। আচ্ছা আচ্ছা, আপনারা যে এক একজন এক একটা আনসার করেন, তাহলে আমি একটু আনসারটা করে দেখি তো আসলে ঘটনাটা কি। দেখুন আমাকে কি করতে হবে। আচ্ছা শিওর, সিদ্ধাতুল মুনতাহা আপু বলছেন শিওর এটাই হবে। আচ্ছা শিওর আপুর কথা আমি আচ্ছা আপুরটা আমি একটু বলি, 40:70:49, 40:70:49, অর্থাৎ আপু বলছেন গ নাম্বারটা হবে, তাই তো? এটা হচ্ছে সিদ্ধাতুল মুনতাহা আপু বলছেন। দেখি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। এটা হচ্ছে প্রথমে আমাকে কি করতে হবে, ক ইস্টু খ ইস্টু গ,
এই কথাটা লিখতে হবে, ট্রিক্স খাটায় কিন্তু আমরা আনসার বের করব। খুব মনোযোগ, স্ক্রিনের দিকে তাকান সবাই, সবাই হ্যালো, সবাই স্ক্রিনের দিকে তাকান। এখন ম্যাথ করা বন্ধ করুন। এই দেখুন, তাকায় দেখুন, ক ইস্টু খ এর মান দেওয়া আছে 4:7। কয়ের নিচে বসাইলাম 4, খয়ের নিচে বসাইলাম 7। এরপরে বলছে খ ইস্টু গ এর মান দেওয়া আছে 10:7। তাহলে খ গ হচ্ছে 10:7, তাহলে খতে বসাইলাম 10, গতে বসাইলাম 7। আর বাকি যা ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় বক্স আঁকায় দিলাম। এখানেও একটা ফাঁকা জায়গা আছে, একটা বক্স আঁকায় দিলাম। এরপর নিয়মটা কি, এই 7 এখানে আছে, এই জন্য এখানেও 7 লিখব। 10 আছে এখানে, এই জন্য এখানে 10 লিখব। কেন লিখব? গতকালের ক্লাস যারা করেছেন তারা কিন্তু জানেন, এই নিয়মটা পড়িয়েছি। এখন সরাসরি গুণ করে দিতে হবে। 4 10 40 ইস্টু 7 10 70 ইস্টু 7 7 49। এইবার বলি প্রশ্নে কি চেয়েছে। প্রশ্নে চেয়েছে গ ইস্টু খ ইস্টু ক কত হবে। তাহলে উত্তর হবে গ হবে 49, আগে যাবে, তাহলে আনসার হবে 49 ইস্টু, এরপরে চেয়েছে খ, খ কত আছে 70, তাহলে 49 ইস্টু 70। তারপর কি চেয়েছে, তারপর চেয়েছে ক, ক মানে কত 40, তারপর উত্তর হবে 49 ইস্টু 70 ইস্টু 40, 49 ইস্টু 70 ইস্টু 40, অর্থাৎ ক নাম্বার আনসার হবে। সিদরাতুল মুনতাহা আপু, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনি যে আনসারটা করেছেন সেটা সম্পূর্ণ ভুল ছিল। তবে দুঃখ করার কোনো কারণ নেই, আমি জানি আপনি কেন ভুলটা করেছেন। কারণ আপনি খুব দ্রুত উত্তর করার চেষ্টা করেছেন। আপনি ভেবেছেন ক, খ এবং গ এর অনুপাত বের করতে হবে, কিন্তু না, পরীক্ষায় ঠিক এভাবেই আমরা ভুল করে আসি। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রশ্নে কি বলেছে। এই তো এইবার সবাই বলছেন ক হবে, যেমন রিপন ভাইয়া বলছেন ক, ইশরাত আপু বলছেন, ইশরাত জাহান মিতু আপু বলছেন ক নাম্বার হবে। কিন্তু আপনি তো ভরাট করেই এসেছেন গ নাম্বার, আর কি গ কে ক করতে পারবেন? এই সুযোগটা কিন্তু পাবেন না, যে কারণে আপনাকে ভাবনা চিন্তা করে উত্তর করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, ঠান্ডা মাথায় উত্তর করার চেষ্টা করব। বলা হচ্ছে 6,000 টাকা 1:2:3:4:5 এই অনুপাতে ভাগ করা হলে বৃহত্তর এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? দেখি সবার প্রথমে কে সঠিক আনসার করেন। গতকালকে অনুপাতে ক্লাস করানো হয়েছে, যে কারণে আমি আর মানে এক্সপ্লেইন আপাতত করতে হচ্ছে না। তারপরেও যদি প্রয়োজন হয়, যদি বলেন যে বুঝতে পারছি না, তখন আমি অবশ্যই এক্সপ্লেইন করব। উত্তর লিখবেন ক খ গ ঘ না লিখে 2000 নাকি 1600 নাকি 800 নাকি 400, কি হবে সেটা আনসার করবেন। আমি জানি আপনার প্রচুর ভাবছেন, মানে অঙ্কটা করার জন্য মানে খুব দ্রুত তার সঙ্গে ম্যাথটা করার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত উত্তর পাইনি। রিপন ভাইয়া, ইশরাত আপু, তারপরে সিদরাতুল মুনতাহা আপু, মুনিয়া মুন্নি আপু এবং যারা আছেন, খুব দ্রুত দেখি সবার প্রথমে কে সঠিক আনসার করেন। যিনি সবার প্রথমে সঠিক আনসার করবেন তার জন্য আমার পক্ষ থেকে থাকবে একটা চকলেট এবং একটা করতালি। চকলেট মানে কিন্তু 2 টাকা দামের চকলেট। আচ্ছা, চকলেট কিভাবে দিব তাও তো এক কথা। আচ্ছা, করতালিটা তো আগে দিই, তারপর দেখা যাবে। সবার প্রথমে দেখবো কে সঠিক আনসার করেছেন। রিপন ভাইয়া আনসার করছেন বি হবে। ভাইয়া আপনি তো আনসার করেছেন বি, আমি বলেছিলাম উত্তরটা করতে হবে 2000, 1600, 800 নাকি 400, এভাবে আনসার করা উচিত ছিল। আপনি বলেছেন বি হবে। আচ্ছা, কিছু সময়ের জন্য ধরে নিচ্ছি। মুনিয়া মুন্নি আপু বলছেন 1600 হবে। আমি কিন্তু বলেছি যারা নাম্বার মানে উত্তরটা ব্যবহার করবেন 1600, 2000, তাদেরকে কিন্তু আমি মার্কসটা দিব। যাই হোক, এখন যদি রিপন ভাইকে মার্কস না দিই তাহলে ভাইয়া বলবেন যে আমি 2 নাম্বারই করছি। এখানে রিপন ভাইয়া প্রথম হয়েছেন, মুনিয়া মুন্নি আপু দ্বিতীয় হয়েছেন। আসলে যে যত দ্রুত উত্তর করতে পারেন সে তত ফাস্ট, তার ব্রেন তত মানে ফাস্ট। আমরা ব্রেনটাকে স্টর্মিং করার চেষ্টা করব, ঝড় তুলে দেবো ব্রেনে। আচ্ছা, কিভাবে উত্তর করলেন? ব্যাপারটা হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে যে অনুপাতগুলো দেখতে পাচ্ছেন, এই অনুপাত দেখলে আমরা বুঝতে পারবো এখানে কয়টা ভাগ আছে। 6,000 টাকা কয় ভাগ হলো? 1 মানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, কেউ পাইলো 5 ভাগ, কেউ পাইলো 4 ভাগ, তাহলে টোটাল ভাগ কয়টা? 5 4 9, 9 3 11,
না 12, 12 আর 2 14 আর 1 15, তার মানে 15টা ভাগ হয়েছে, টোটাল ভাগ হচ্ছে 15। তাহলে বলা হচ্ছে 6000 টাকা, এই 6000 টাকার মোট ভাগ কত? 15 ভাগ। এই 15 ভাগের মধ্যে বৃহত্তর ভাগ কোনটা? 1 2 3 4 5, এই পাঁচটার মধ্যে সবচেয়ে বৃহত্তর সংখ্যা হচ্ছে 5, এই কারণে 5 দ্বারা আমি ক্যালকুলেশন করব। আমরা জানি 4 15 60, আর এখানে দুইটা শূন্য আছে বসাই দিলাম, বাস। তাহলে কত আসছে? 2000। আবার বলছে ক্ষুদ্রতম অংশটা কত? ক্ষুদ্রতম অংশ কত? তাহলে একই রকম ভাবে 6000, 15টা ভাগের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগ হচ্ছে 1, তাহলে 1 দ্বারা ক্যালকুলেশন করে দেখলে আমরা পাচ্ছি হচ্ছে 400, অর্থাৎ 400। এইবার এই 2000 থেকে 400কে পার্থক্য করতে বলছে, যে বৃহত্তর এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত। এই পার্থক্য করলে বা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 1600। এই কারণে সঠিক আনসার হবে খ নাম্বারটা, 1600। সবাই সঠিক আনসার করেছেন, সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। রিপন ভাইয়া এবং মুন্নি আপুকে বিশেষভাবে ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য, এটাও যাবে আসা প্রশ্ন। বলা হচ্ছে একটি বাঁশকে 3:7:10 এই অনুপাতে বিভক্ত করলে এবং ছোট খণ্ডদ্বয়ের সমষ্টি 30 মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত মিটার? সবাই উত্তর করার চেষ্টা করুন তো, বুঝে বুঝে। এগুলো কি মুখস্থের জিনিস? এগুলো বুঝে বুঝে ম্যাথ করার জিনিস। আপনাদের হাতে সময় দিচ্ছি 30 সেকেন্ড। রেডি? আচ্ছা 30 সেকেন্ড না, 45 সেকেন্ড। রেডি, 1 2 3। উত্তর কি এখনো বের হয়নি? আচ্ছা, রিপন ভাইয়া সবার প্রথমে কিন্তু অলরেডি আনসার করে ফেলেছেন, বলছেন 60 মিটার হবে। 60 মিটার হবে, আর বাকিদের বের হয়নি। রিপন ভাইয়া তো দেখি অনেক ফাস্ট। মুন্নি আপু তো যথেষ্ট ফাস্ট দেখতে পাচ্ছি। কিভাবে 60 হলো দেখি তো, ব্যাপারটা কি? অবশ্যই আমার বিশ্বাস আপনারা সঠিক আনসারই করবেন। তারপরেও আমরা একটু প্রশ্নটা করি। তাহলে একটি বাঁশকে 3 7 আর 10 এই অনুপাতে ভাগ করা হয়েছে, তাহলে কথা হচ্ছে এবং ছোট খণ্ডদ্বয়ের সমষ্টি 30 মিটার। তাহলে আমরা এটা কিভাবে সলভ করব? এই বাঁশটা আমরা কিন্তু জানি না যে এই বাঁশের মানে কার দৈর্ঘ্য কত, এটা কিন্তু আমরা জানি না, তাই না? তাহলে ধরে রাখতে পারি যে একটার অংশ 3x, x ধরলাম কেন? মানে x ধরলাম এই কারণে যে আমি জানি না জন্য 3x ধরলাম, একটা ধরলাম 7x, আর একটা ধরলাম 10x। ধরলাম যে এরা এত মিটার দৈর্ঘ্য, মানে এত মিটার এদের। এতে এখন কি করতে হবে? এখন যেহেতু বলা হচ্ছে যে ছোট খণ্ডদ্বয়ের সমষ্টি 30 মিটার, ছোট খণ্ডদ্বয়ের সমষ্টি 30 মিটার, তার মানে এই 3 7 এবং 10, এই যে তিনটা টুকরো দেখতে পাচ্ছেন, এই তিনটা টুকরোর মধ্যে এই যে খণ্ডদ্বয় মানে দুইটা টুকরোর সমষ্টি হবে 30 মিটার, ছোট দুইটা টুকরো। তাহলে এই তিনটার মধ্যে ছোট দুইটা টুকরো হচ্ছে এই 3 আর হচ্ছে এই 7, এই দুইটা হচ্ছে ছোট। এই ছোট খণ্ডদ্বয়, এই এই একটা সংখ্যা আর এই একটা, এটা তো সবচেয়ে ছোট খণ্ডদ্বয়, এই খণ্ডদ্বয়ের সমষ্টি হচ্ছে 30। এখান থেকে কিন্তু আমরা সহজেই x এর মানটা পেয়ে যাব, অর্থাৎ 10x এর মান যদি 30 হয় তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 3। বাস। কি বলছে এখন? বলছে বাঁশটির দৈর্ঘ্য কত মিটার। হায় রে, বাঁশটির দৈর্ঘ্য কত মিটার? এই টোটাল বাঁশ হচ্ছে 3x 7x 10x, এই তিনটা মিলে দৈর্ঘ্য আসছে 10 আর 7 17 আর 3 20, অর্থাৎ টোটাল বাঁশ হচ্ছে 20x মিটার। তাহলে x এর মান কিন্তু আমরা পেয়েছি, তাহলে বলতে পারি 20 গুণন এই x এর মান আমরা 3 পেয়েছি, সেই 3টাকে এখানে বসাই দিলাম, তাহলে কত? 3 বিশং 60। এই কারণে সিদরাতুল মুনতাহা আপু এবং জুমু আপু সঙ্গে রিপন ভাইয়া সবাই 60 আনসার করেছেন। রিপন ভাইয়া বলছেন স্যার আমি আপনার সাথে
পার্সোনাল ভাবে একটু কথা বলতে পারলে খুব ভালো হতো মনে হয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অবশ্যই আপনার সঙ্গে কথা হবে। এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 01736 698836, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে কল দেবেন, তাহলে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আচ্ছা ভাইয়া দেখুন, রিপন ভাইয়া, সিদ্ধাতুল মুনতাহা আপু, হ্যাঁ সবাই সঠিক আনসার করেছেন। জুমু আপু, মুন্নি আপু, সিদ্ধাতুল মুনতাহা আপু, রিপন ভাইয়া সবাই সঠিক আনসার করেছেন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কি, কোন ত্রিভুজের 3 কোণের অনুপাত দেয়া আছে। কোন ত্রিভুজের, প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করব। কোন ত্রিভুজের 3 কোণের অনুপাত দেয়া আছে 1:3:2, ক্ষুদ্রতম কোণের পরিমাণটা কত বের করতে হবে। ক্ষুদ্রতম কোণের পরিমাপটা কত, এখানে শুধুমাত্র কি দেয়া আছে, অনুপাতটা দেয়া আছে। আমরা কিন্তু অনেক কিছুই জানি তাই না। যদি চতুর্ভুজের কথা বলতো তাহলে আমরা বলতাম যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত হয়। আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হয় হচ্ছে 360 ডিগ্রি, তাই না, এটা আমরা জানি। অপরদিকে আমরা এটাও জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়। আমরা জানি যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এটাও আমরা জানি। তাহলে আপনারা এটা আনসার করার চেষ্টা করুন। রিপন ভাইয়া কিন্তু বরাবরই বারবার সঠিক আনসার করে যাচ্ছেন। রিপন ভাইয়া ম্যাথে যে অনেক ভালো ভালো একটা দখল রেখেছেন সেটা কিন্তু বলতে অপেক্ষা রাখে না। তারপরেও দেখুন আমি এটা সলভ করে দিচ্ছি। যেহেতু বলেছে কোন ত্রিভুজের 3 কোণের অনুপাত, 3 কোণের অনুপাত দেওয়া আছে 1:3:2, তার মানে এই 3 কোণের সমষ্টি কত, 1:3:2, এটাকে আমি যোগ করতে পারি। যোগ করলে কত পাচ্ছি, 3 আর 4, 4 আর 2 6। আচ্ছা আমরা এটাও জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটাও আমরা জানি। তাহলে আমরা বলতে পারি এই 180 ডিগ্রির মধ্যে 6টা ভাগ আছে। এই যে 6টা ভাগ, এই 6 ভাগের মধ্যে কি চেয়েছে, ক্ষুদ্রতম কোণের পরিমাণ চেয়েছে। এখানে ক্ষুদ্রতম কোণ কোনটা হবে, 1, 3 এবং 2, এই তিনটার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে এই 1। এই কারণে আমি এখানে 1 দ্বারা এখানে 1 বসানো হলো। এখন কাটিকুটি করি, 3 6 18, তার মানে কিন্তু আমার আনসার আছে 30। তার মানে ক্ষুদ্রতম কোণের পরিমাণ হবে 30 ডিগ্রি, অর্থাৎ সঠিক আনসার হবে ক নাম্বারটা। কে সঠিক আনসার করেছেন, সিদরাতুল মুনতাহা তো বরাবরই সঠিক আনসার করে যাচ্ছেন। রিপন ভাইয়া সবার প্রথমে আচ্ছা রিপন ভাইয়া বলছেন স্যার নাম্বার পাই না। আচ্ছা নাম্বারটা যেহেতু পাচ্ছেন না, আমি হচ্ছে কমেন্টে নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আপনার কমেন্টটা একটু চেক দিন। দেখুন আমি কমেন্টে নাম্বারটা দিয়ে দিয়েছি 01736698836, এটাতে হোয়াটসঅ্যাপে কল দিতে হবে পরে। হ্যাঁ আচ্ছা আমরা এটার আনসার পেয়ে গিয়েছি। এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 30 মিটার কাপড় মাইশা, মারিয়া এবং তানিয়া, এদের মধ্যে 5:3:2 এভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। আমি জানি কাপড় ভাগাভাগি হচ্ছে যেহেতু আপুরা কিন্তু ড্রেস অনেক বেশি পছন্দ করেন। আমার মনে হয় এখানে ভাইয়াদের চেয়ে আপুরাই এগিয়ে থাকবে এই কে কতটুকু কাপড় পেল এই হিসাবটাতে। আশা করি আমার কথাটা রাখবেন আপুরা। সবার প্রথমে আপুদের আনসার চাই, দেখা যাবে যে ভাইয়ারাই আগে আনসার করে দিয়ে দিল, এরকমটি না হয়। এটা কি অবস্থা, মানে প্রশ্নটা করতে দেরি, অন্যদিকে রিপন ভাই কিন্তু অলরেডি আনসার করে দিয়েছেন। 3, বারবার বলছেন 3 হবে। আচ্ছা মুন্নি আপু, আপনার চেয়ে কিন্তু রিপন ভাইয়া কাপড় কেনায় মানে কাপড় পরিমাপে মানে কি বলবো বেশি এক্সপার্ট, যে কারণে তিনি হচ্ছে সবার প্রথমে সঠিক আনসার করেছেন। কি জানি সঠিক আনসার করেছেন কিনা তাও বলতে পারছি না, আমি একটু ম্যাথটা না করলে বুঝতে পারবো না। এখানে যেহেতু বলছে যে 30 মিটার কাপড় এদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, কয়টা ভাগ আছে এখানে, এখানে আছে 5, 3 এবং 2, তাহলে কয়টা ভাগ হচ্ছে, তাহলে
5 3 8, 8 আর 2 10, 10টা ভাগ হচ্ছে এখানে। এর মধ্যে বলা হচ্ছে এই 10 মিটার এই 10টা ভাগ হয়েছে কতটুকু কাপড়, এই 30 মিটার কাপড়, মোট কাপড় ছিল 30 মিটার, তাহলে 30 মিটার কাপড় টোটাল ভাগ হয়েছে 10টা। এর মধ্যে কারটা চেয়েছে তানিয়া আর হচ্ছে মারিয়া, তো তানিয়ারটা কোনটা, মারিয়া, মাইশা, মারিয়া, তানিয়া, তানিয়া হচ্ছে লাস্টেরটা, 2 হচ্ছে তানিয়া, তাহলে তানিয়ার হচ্ছে 2। আর দেখি তানিয়া কতটুকু কাপড় পেল, তাহলে তানিয়া কাপড় পেল 3 দুগুণী 6। অপরদিকে মারিয়া কতটুকু কাপড় পেল, তাহলে 30, এরপরে আবার হলো 10টা ভাগ, 10 ভাগের মধ্যে তানিয়া পেল হচ্ছে এই যে প্রথম মাইশা, মারিয়া, তানিয়া, তানিয়ারটা নিয়েছি, এখন কারটা নিব, মারিয়ারটা নিব। মারিয়া কোনটা, এই যে 3 হচ্ছে মারিয়া, তাহলে এখানে 3 লিখব, তাহলে 3 তিরিখে 9, বাস, একজন পেল 6, একজন পেল 9 মিটার। এখন বলা হচ্ছে যে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল, তাহলে 9 মিটার থেকে যদি 6 মিটার বাদ দেওয়া যায় বাকি থাকছে 3 মিটার। সবার প্রথমে সঠিক আনসার করেছেন রিপন ভাইয়া, রিপন ভাইয়ের জন্য একটা করতালি হবে। মুনিয়া মুন্নি আপু সঠিক আনসার করেছেন, ঈশা জাহান মিতু আপু সঠিক আনসার করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, ক্রমেই কিন্তু প্রশ্ন একটু কঠিন হতে শুরু করেছে। বলা হচ্ছে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর এবং 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কি অনুপাতে, বয়স অনুপাতে ভাগ করে দিলেন, তার মানে এখানে যা দেয়া আছে সবই কি অনুপাত দেয়া আছে, 5:7:9 বয়সের অনুপাতে যেহেতু ভাগ করে দিলেন। বলা হচ্ছে বড় ছেলে কত টাকা পেল, 3 মিটার। সিদ্ধাতুল মুনতাহা আপু আগের আনসার করেছেন, চমৎকার, এটা আনসার করুন, এটা কেমন হবে। সবাই দ্রুত আনসার করার চেষ্টা করুন। রিপন ভাইয়ার কি অবস্থা, রিপন ভাইয়া তো প্রশ্ন দেখা মাত্রই উত্তর করে ফেলছে। রিপন ভাইয়া তো নয় যেন একটা কম্পিউটার, একটা ছোটখাটো মিনি কম্পিউটারের মতো। অবশ্য রিপন ভাইয়া কিছুদিন পরে সুপার কম্পিউটার হয়ে যাবে। রিপন ভাইয়া যেখানেই পরীক্ষা দেবেন দেখবেন যে মানে রেজাল্টের শিট, যখনই রেজাল্ট বললো যে আজকে রেজাল্ট পাবলিশড হবে, রেজাল্ট যখনই পাবলিশড হবে রিপন ভাইয়া যখনই দেখবেন তার রোল নাম্বার হচ্ছে এত এত এত, ওইখানে দেখবেন যে রিপন ভাইয়ার রোলটা চলে এসেছে। ভাইয়া বারবার মানে গভর্নমেন্ট জবে, আমি আমি বিশ্বাস করি রিপন ভাইয়া খুব দ্রুত জব পাবেন। এখানে যারা আছি সবাই ইনশাআল্লাহ খুব দ্রুত জব পাবো আমরা, চেষ্টা থাকতে হবে, সবার মধ্যে চেষ্টা থাকতে হবে ইনশাআল্লাহ। আমি অবশ্যই একটা জব ছেড়ে দিচ্ছি, এখন যে জবটা করছি, আহারে কি সুখের জব ছিল গো, এই জবটা ছেড়ে দিচ্ছি। ভাবলাম যদি এই জবটা ছেড়ে দেওয়ার চেয়ে যদি এটা কাউকে দান করে দেওয়া যায় তো, তাহলে এই জবটা আমি কাকে দিতাম জানেন? আচ্ছা বলবো না, থাক। আচ্ছা আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন এই জবটা আসলে আমি কাকে দিতাম, কি মনে হয় আপনার? আমাকে তো এমনিতেই জব ছেড়ে চলে যেতেই হবে, আমি তো রিজাইন দিয়ে দিব, কিন্তু তারপরেও জবটা যদি আমি পাইতাম আমি কাকে এই জবটা দিয়ে যাইতাম? রিপন ভাই বলছেন আমার ফ্যামিলি খুবই পোর স্যার। আল্লাহ তাআলা রিপন ভাইকে খুব দ্রুত জবের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলার কাছে আমি এই দোয়া, এই কামনাটাই করি, আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করছি রিপন ভাইয়ের জন্য স্পেশালি। জবটা খুবই দরকার, আর জানি ভাইয়া আসলে জবটা, জব না পেলে মানে একটা স্টুডেন্ট পড়ালেখা শেষ করেছে, সে জব পাচ্ছে না, এই মানুষের কথা শুনে মনে হয় কি এই বুঝে আমি আমার দুনিয়া থেকে চলে যাই, এত কষ্ট লাগে। সবচেয়ে বেশি কষ্ট দেয় হচ্ছে প্রতিবেশীরা ভাইয়া, আমি জানি প্রতিবেশীরা সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়, ধরেন তারা জানে যে আপনি জব পাননি, আপনি অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, কিন্তু তারা জানে যে আপনি জব পান নাই, তারপরেও কি বলবে জানেন? কি রিপন ভাইয়া জবের কি অবস্থা আপনার? এই যে সে জানে যে আপনি জব পাননি, তারপরেও বলবে কি জবের কি অবস্থা। হুম, মানে এরা হচ্ছে খুব কষ্ট দিতে জানে।
আল্লাহ তাআলা আমাদের খুব দ্রুত একটা জবের ব্যবস্থা করে দিন, সুম্মা আমিন। আর একটা কথা বলি, আপনারা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, যারা একটু ধর্মভীরু, তাদের একটা কথাই বলবো, আপনারা একটু আমল করার চেষ্টা করুন। যারা সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে জানেন, তাদেরকে বলবো আপনারা প্রতিদিন সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করুন। বিশ্বাস করবেন কিনা, আমি যে কোনো জবের পরীক্ষায় যদি যাই, আমি কিন্তু কিছুই পড়ে যাই না। অনেকেই কিন্তু পড়ালেখা করে যায়, আমি কিন্তু কিচ্ছু পড়ে যাই না। কেন পড়ে যাই না জানেন? কারণ আমার মনে হয় কি, আমার জবটা দরকার না, জব তো একটা আছেই, সরকারি জব তো পাই, করি একটা। কিন্তু তারপরেও আমি কিন্তু সূরা ওয়াকিয়া তিলাওয়াত করি। সূরাল ওয়াকিয়া যারা তিলাওয়াত করে তাদের জব এমনিতেই হবে, এমনিতেই। কারণ আল্লাহ রাসূল কিন্তু এই ধরনের কথা বলেছেন, যেই ঘরে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করা হয় সেই ঘরে কখনো অভাব থাকতে পারে না। এই কারণে আপনি যদি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জবটা হবেই। দেখবেন, আমার কথাটা মিলাই নেবেন। যারা কোরআন তিলাওয়াত করতে জানি, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করব। সিদরাতুল মুনতাহা আপু বলছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপু। আচ্ছা, এইবার আমরা এই ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে কবির সাহেবের ৩ পুত্রের বয়সে, আচ্ছা এটা কি আমরা কেউ আনসার করেছি? জুমু আপু বলছেন ১৮০০, সবাই বলছেন ১৮০০ হবে, মানে গ নাম্বারটা আনসার হবে, তাই তো? আমরা খুব দ্রুত ক্যালকুলেশন করি। আমরা এখানে দেখতেই পাচ্ছি ৩টা অনুপাত, একটা ৫, একটা ৭, একটা হচ্ছে ৯। এই ৩টার যোগফল কত আসছে? ৭, ৯, ৫, ২১। আচ্ছা, এটার ৩টার যোগফল পেয়ে গেলাম। এবার বলছে তিনি এত টাকা ৩ পুত্রের মাঝে ভাগ করে দিলেন। বড় ছেলে কত টাকা পেল? মোট টাকার পরিমাণ কত ছিল? মোট টাকার পরিমাণ ছিল ৪২০০ টাকা। এটা কয় ভাগ করা হয়েছিল? টোটাল ২১ ভাগ করা হয়েছিল। এই ২১ ভাগের মধ্যে বড় ছেলেকে কয় ভাগ দেওয়া হয়েছিল জানো? এই ৩ পুত্রের মধ্যে ৫ বছর, ৭ বছর আর ৯ বছর। বড় পুত্রের বয়স হচ্ছে ৯ বছর, তার মানে তাকে ৯ ভাগ দেওয়া হয়েছে। যেহেতু বয়স অনুপাতেই ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে ২১ দুগুণী ৪২, তার মানে এখানে আসছে ২০০, ৯ দুগুণী ১৮০০। আপনারা সবাই কিন্তু অনেক ট্যালেন্টেড, শুধুমাত্র একটু পরিশ্রম করে যেতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তবে দেখবেন জবটা হাতের মুঠোয় চলে আসবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কারা জব পায় জানেন? এই প্রশ্নটা আনসার করার চেষ্টা করুন তো। আর আমি একটা কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ, জব পাওয়ার জন্য যে কথাটা, জব তারাই পাবে। ধরেন আজকে সিদরাতুল মুনতাহা আপু, মুন্নি আপু, রিপন ভাইয়া এবং জুমু আপু, মিতু আপু সবাই আজকে ৭ ঘন্টা করে পড়েছেন। এখানে যারা ছিলেন সবাই আজকে ৭ ঘন্টা করে পড়ালেখা করেছেন। এর মধ্যে জুমু আপু পড়েছেন হচ্ছে ৭ ঘন্টার ৭ ঘন্টায় নতুন পড়া পড়েছেন। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবই নতুন পড়া পড়েছেন জুমু আপু। যে কারণে, আচ্ছা সিদরাতুল মুনতাহা আপুর কথা বলি, দুইজনের কথা উদাহরণ দিই। আর মুনতাহা আপু কি করলেন? ৭ ঘন্টাকে ২টা ভাগ করলেন, ৫ ঘন্টা যোগ ২ ঘন্টা, ৭ ঘন্টা। সিদরাতুল মুনতাহা আপু কি করলেন? ৫ ঘন্টা নতুন পড়া পড়লেন, নিউ। আর ২ ঘন্টা পড়লেন ঠিকই, কিন্তু এই ২টা ঘন্টা হচ্ছে রিভিশন করেছেন। এবং এইভাবেই তিনি, এই যে সিদরাতুল মুনতাহা আপু প্রতিদিন এই কাজটাই করেন, ৫ ঘন্টা এবং ২ ঘন্টা করে ভাগ করে নেন। প্রতিদিন তার রেগুলার তিনি এই কাজটা করেন, অথবা ৬ ঘন্টা এবং ১ ঘন্টা, ৬ ঘন্টা নতুন পড়া পড়েন আর ১ ঘন্টা রিভিশন করেন, মানে গতকালকে যা পড়েছেন, তার আগের দিন যা পড়েছেন, মানে ১ ঘন্টা যাই করি না কেন রিভিশন পড়বো, হয়তোবা গতকালকের পড়া রিভিশন করবো, নতুবা তার আগের দিনের পড়া রিভিশন করবো, এইভাবে পড়েছেন। এরকম ভাবে যদি আপনারা ৬ মাস পড়তে পারেন, বিশ্বাস করবেন কিনা, এখানে ওই যে মিতু আপু এবং সিদরাতুল মুনতাহা আপু 100% শিওর যে সিদরাতুল মুনতাহা আপুর জব হয়ে বসে আছে, হবেই। যদি বলেন না ভাই এটা সম্ভব না, আমি বললাম না, আপনি যদি মনোযোগ দিয়ে যদি এরকম ভাবে পড়েন, আপনার জব হবে। মানে কি হবেই, মানে ইমফাটিক প্রোনাউন ব্যবহার করেছে, যারা আমার ইংলিশ গ্রামারে ক্লাস করেছেন, ইমফাটিক প্রোনাউন ব্যবহার করেছে, মানে হবেই, ইনশাআল্লাহ হবেই, কারণ আপনি নিয়ম অনুযায়ী পড়েছেন। তার মানে এখান থেকে শিক্ষণীয় বিষয় একটাই, যে যাদের সত্যিকার অর্থে জব দরকার, তারা অবশ্যই যে কয় ঘন্টায় পড়েন না কেন,
যদি 7 ঘন্টায় পড়েন তাহলে 6 ঘন্টা নতুন পড়া পড়বেন, আর 1টা ঘন্টা শুধুমাত্র গতকাল, গত পরশু বা তার আগের দিনের, অর্থাৎ নতুন পড়া পড়া যাবে না ওই সময়টাতে। বিগত 1 মাসের পড়া যেভাবে যেভাবে যা যা রিভিশন করা দরকার এভাবে রিভিশন করে যাবেন। চাকরি আপনার ঘরে এসে, মানে চাকরি, এখন তো চাকরি পাওয়া কঠিন, কিন্তু আপনার রুমে মানে চাকরিটা এই অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে যদি আপনি পড়তে পারেন, তার মানে রিভিশন আপনাকে করতেই হবে, তাছাড়া আপনার জব মিলবে না। আপনি যতই কষ্ট করেন না কেন, রিভিশন না করলে আপনার জব কোনো দিনও হবে না, এটা গ্যারান্টি। এখন বুঝেন আপনি জব করবেন নাকি জব করবেন না, জব আপনার দরকার নাকি দরকার। যদি দরকার হয় বলে মনে হয় তাহলে অবশ্যই আপনাকে রিভিশন করতে হবে। আর আরেকটা কাজ করবেন, প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর সময় চোখ বন্ধ করে ভাববেন যে আপনি সেই দিনটাতে রিভিশন করেছেন কিনা। যদি আপনার উত্তর পান না করি নাই, তাহলে বুঝে নেবেন ওই দিনটাতে আপনি পড়ালেখায় মার্কস পাবেন 100-র মধ্যে 33, কারণ আপনি রিভিশন করেন নাই জন্য মনে করে নেবেন আপনি 66% মার্কসে আপনি মানে এখানে মাইনাস হয়ে গেল, আর রিভিশন করেছেন জন্য আপনি 100-তে 100 পাবেন। ক্লিয়ার, বুঝতে পেরেছেন আশা করি। এবার দেখি সবাই সমানে আনসার করছে 12 বছর। 12 বছর কেন যে 12 বছর আনসার করছেন আমি সেটাও জানি না, না একটু বোঝার চেষ্টা করি। কি বলছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত এত। দেখুন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, মানে 14:3। 14 মানে কি 14 বছর না, 14 মানে কি আমি নিজেও জানি না, মানে 14x এরকম বছর হতে পারে। পুত্রের বয়সও 3 মানে কি 3 বছর না, আমি যেহেতু জানি না কত বছর, এজন্য এক্স ধরে নিলাম যে একজনের বয়স 14x আর একজনের বয়স 3x। বলা হচ্ছে পিতার বয়স 56 বছর। আচ্ছা, পিতার বয়স তো ধরেছি 14x, 14x এর মান কত বলতেছে 56 বছর। তাহলে এক্স এর মান কত আসে, 4×14=56, এক্স এর মান আসছে 4। তাহলে জানতে চাই পুত্রের বয়স কত, পুত্রের বয়স তো 3x বছর। 3x মানে কি, 3x মানে হচ্ছে 3 গুণন x এর মান 4, 3×4 = 12। এই কারণে আনসার হবে 12 বছর। এবং যারা আনসার করেছেন সবাই সঠিক আনসার করেছেন, আলহামদুলিল্লাহ। কে কে সঠিক আনসার করেছেন? রিপন ভাইয়া, মুন্নি আপু, মিতু আপু, মুনতাহা আপু, সবাই সঠিক আনসার করেছেন, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমার একটু গলা ব্যথা করছে, হয়তো একটু বেশি কথা বলে ফেলছি। দেখুন পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, আমি একটু আস্তে কথা বলি, হ্যাঁ। পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় যদি 75 টাকা হয় তাহলে রবিনের আয় কত? দেখি, এইটা কিন্তু আপনাদের আরেকটু জটিল ক্রমেই, কিন্তু আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি। আশা করি এবার আপনারা এটাও সঠিক আনসার করবেন। চিন্তা করছি এখানে যারা আছি, ইস, আজকে ধরেন সামনে কিছুদিন পরে কুরবানির ঈদ শুরু হবে। এই ঈদের আগে আপনারা যে ঈদ বোনাসটা পাবেন, ইস, এই ঈদ বোনাস যদি আপনি আজকে বা আগামী 2 দিনের মধ্যে আপনার পরিবারের ছোট ছোট বাচ্চাকে মানে অল্প অল্প করে দিলেন, কারো হাতে 500 টাকা তুলে দিলেন, কারো হাতে 1000 টাকা তুলে দিলেন, তখন সবাই ভাববে কত, মানে কত ভালো লাগবে আপনার যে আপনি চাকরি পেয়েছেন, সরকারি রাজস্ব খাত থেকে বেতন পাচ্ছেন, বোনাস পাচ্ছেন, সেই বোনাস আপনি পরিবারের সবার হাতে তুলে দিচ্ছেন। কি যে একটা মজা! এই মজাটা নিতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে। আশা করি আজকে যে কিছুদিন পরে কুরবানির ঈদ হবে, আগামী মানে আগামী ঈদ অর্থাৎ রমজানের ঈদের আগেই যেন আপনাদের প্রত্যেকের সরকারি জবটা হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। আর আপনাদের পরিশ্রম থাকতে হবে, অবশ্যই পরিশ্রম করতে হবে আপনাদেরকে, আপনারা অবশ্যই পারবেন। আচ্ছা, এই ম্যাথ কি আপনি মুখস্থ করছি, আপনি কেমনে পারছেন? আপনার আপনি যথেষ্ট ট্যালেন্টেড, এই জন্য আপনি উত্তরগুলো করতে পারছেন, আপনি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, আমিন। আর ছেলেদের কথা বলবো, রিপন ভাইয়া, আপনাকেও কিন্তু চাকরি পাইতে হবে, কারণ প্রত্যেকের কিন্তু বিশেষ করে ছেলেরা যারা আছে তারা কিন্তু কত মানুষকে কথা দিয়ে রাখি আমরা, হ্যাঁ। প্রত্যেকটা ছেলে একটা করে মেয়েকে হলে কথা দিয়ে রাখি। তুমি চিন্তা করো না, কিছুদিন পরে একটা জব হয়ে গেলে তোমাকে তুলে নিয়ে আসবো। কিন্তু সেই তুলে নিয়ে আসাটা আর হয় না, কারণ জব হয় না যে। কিন্তু জবটা যদি হয়ে যায়, ঠিকই ফোন দিয়ে বলবে, এই হ্যালো শুনছো, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো?
এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না, এই চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, তাই না? কি মজা, চাকরি পাওয়ার মধ্যে একটা অন্যরকম মজা আছে। আচ্ছা যাই হোক, এটা আপনার আনসার করুন। এখনো পর্যন্ত এটা আনসার পাইনি, আমরা একটু এদিকে মনোযোগ দিই। যে পনির এবং তপনের আয়ের অনুপাত বুঝতে না পারলে আমি ম্যাথটা করে দিব। একটু ঠান্ডা মাথায় ভাবুন। প্রথমে আপনাদেরকে কি করতে হবে জানেন? দেখুন এখানে কিন্তু আয়ের অনুপাতটা আলাদা আলাদা করে দেওয়া আছে। যেমন এখানে কয়জনের নাম পাচ্ছি? পনির নামে একজনের নাম পাচ্ছি, পনির। আর একজনের নাম পাচ্ছি তপন। তপন মানে কি বলুন তো? তপন মানে হচ্ছে সূর্য। আর হচ্ছে রবিন। এইবার আমি আর লিখবো না, আপনাদের কাজ হচ্ছে এখানে অনুপাতগুলো বের করুন। আমি যেভাবে অনুপাত করা শিখিয়েছিলাম ওইভাবে আপনারা অনুপাত বের করুন। ওই যে আমি একটা বক্স তৈরি করেছিলাম, বক্স তৈরি করে অনুপাত বের করতাম, ওভাবে আপনারা অনুপাত বের করুন। তাহলে তপন মানে কি? তপন মানে হচ্ছে সূর্য। তপন মানে সূর্য। এই যে রবীন্দ্রনাথের একটা গান ছিল, আনন্দলোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, এরকম একটা গান আছে। সেখানে বলা হচ্ছে মহিমা তব উদ্ভাসিত মহা গগন মাঝে, বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। এর পরের লাইনে বলা হচ্ছে গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে। এই যে চন্দ্র তপন, চন্দ্র মানে হচ্ছে চাঁদ আর তপন মানে হচ্ছে সূর্য। যাই হোক, পনির তপন রবিন, রবিন রবিন না রবিন। উত্তর কি বের হয়েছে? আচ্ছা ম্যাথটা একটু কঠিন লাগছে তাই না? মিতু আপুর হয়েছে 45, বাকি কারো কিন্তু আনসার আমি পাচ্ছি না। তার মানে বোঝাই যাচ্ছে ম্যাথটা সম্ভবত একটু কঠিন হতে পারে। দেখি আমরা একটু ম্যাথটা করার চেষ্টা করি। প্রথমত আমরা এখান থেকে অনুপাত বের করবো। এখানে বলছে পনির এবং তপন এদের আয়ের অনুপাত হচ্ছে 4:3। তাহলে পনিরের লিখবো 4 অনুপাত তপনের লিখবো 3। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু রবিন দেয়া নেই, এজন্য রবিনটা আমি গ্যাপ রেখে দিলাম। পরেরটাই বলছে যে তপন এবং রবিন 5:4। তাই তপনে হচ্ছে 5, রবিনে হচ্ছে 4। তার মানে এখানে কিন্তু আবার পনিরের অনুপাতটা দেওয়া নাই। সেই ক্ষেত্রে আমি কি করব? এই 3 এর সোজাসুজি লিখবো 3, এই গ্যাপে লিখবো 3, আর এই 5 এর সোজাসুজি এখানে লিখবো 5। তাহলে অনুপাতটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অনুপাতটা পাচ্ছি 4×5 20 অনুপাত তপনে আসছে কত? 3×5 15 অনুপাত রবিনের আসছে কত? 3×4 12। তার মানে পনির তপন রবিন রবিন এদের আসছে 20:15:12। 20:15:12 20:15:12। আমি একটু ইরেজার দিয়ে এটা একটু মুছে দিচ্ছি। 20:15:12 এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? 20:15:12। আচ্ছা, সেই কথাটা আমি এখন এখানে লিখে দিচ্ছি। এই যে 20, তপনের হচ্ছে 15 আর রবিনের হচ্ছে 12। এই তো পাইলাম আমরা, তাই না, ক্যালকুলেশন করে। এইবার বলছে যে পনিরের আয় যদি 75 টাকা হয়, অর্থাৎ 20, এই 20 ভাগ, এই 20 ভাগ বা 20 একক এর মান কত দেওয়া আছে? 20 একক বা 20 ভাগের মান দেওয়া আছে 75। আর জানতে চেয়েছে কার? রবিনের আয় কত? রবিন মানে 12 ভাগ, অর্থাৎ 12 ভাগের আয় কত হবে? তাই 20 এককের মান হচ্ছে 75। তাহলে 1 এককের মান হচ্ছে 75/20।
আর জানতে চেয়েছে 12 এককের মান কত, তাহলে 12 এককের মান আসতেছে হচ্ছে 75 গুণন 12 ডিভাইডেড বাই 20। কাটিকুটি করেন, আনসার বের হয়ে আসবে। ধরুন 5 দিয়ে যদি কাটি, 4 5 20, 5 দিয়ে কাটলে 5 অকে 5 6 7, অর্থাৎ 5 15 75। আবার 4 দিয়ে কাটলে 3 4 12, বাস। তাহলে 3 15 45। তাহলে 15 আর 3 গুণন করলে কত আসছে? 45। তার মানে এই যে রবিনের আয় হবে 45 টাকা। রবিনের আয় হবে 45 টাকা। কি এবার কি সবাই বুঝতে পেরেছি? সবাই কমেন্ট করেন তো বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে না পারেন আবার তো বোঝাতে হবে। তাহলে কি করেছি? পনির, তপন এবং রবিনের যে অনুপাত সেটা আগে বের করেছি। এরপরে এখানে বলেই দিয়েছে, কি বলে দিয়েছে? বলে দিয়েছে যে পনিরের আয় 75 টাকা। তে পনির হচ্ছে 20, এই 20 ভাগের মান হচ্ছে 75, তাই তো হয়ে গেল। 20 ভাগের মান 75, তাহলে 12 ভাগের মান কত সেটা জানতে চেয়েছে। জুমা আপু বলছেন বুঝতে পেরেছি। মুনতাহা আপু বলছেন হ্যাঁ বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যেহেতু বুঝতে পেরেছেন তার মানে সবাই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্নে যান। ও এটা তো সলভ করলাম আমরা, না? আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন। আচ্ছা, একটু ধৈর্য ধরেন, আর আমরা কয়েকটা ম্যাথ করি, আমরা শেষ করব, সমস্যা নেই। একটু ধৈর্য ধরতে হবে। এখানে বলা হচ্ছে যে 459 লিটার মিশ্রণে দুধ এবং পানি মেশানো হয়েছে 7:2। এবার বলা হচ্ছে কি পরিমাণ পানি যোগ করলে মিশ্রণে দুধ ও পানির অনুপাত 7:3 হবে। ওরে বাবা, কি জটিল ম্যাথ, তাই না? আরে না রে, একদমই সহজ ম্যাথ এটা, জটিল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এই ম্যাথটা করার জন্য আমরা একটু অন্য বোর্ডে যেতে পারি, এই বোর্ডে গেলে কিন্তু ভালো হবে। এখানে আমরা ম্যাথটা করার চেষ্টা করি। হ্যাঁ, দেখুন এখানে কিন্তু বলে দিয়েছে যে প্রথম অবস্থাতেই বলে দিয়েছে যে এই যে 449 লিটার মিশ্রণ, যেখানে দুধ এবং পানির অনুপাত দেওয়া আছে 7:2। তাহলে এখানে দেওয়াই আছে যে দুধ অনুপাত পানি কতটুকু মিশানো আছে, এই যে 7:2 কিন্তু মেশানোই আছে, 7:2 কিন্তু দেয়াই আছে। আচ্ছা, তাহলে বলুন তো কয় ভাগ, এর সমষ্টি কত? তাহলে সমষ্টিটা বের করে ফেলেন। সমষ্টি হচ্ছে 7 আর 2 যদি যোগ করে দেন তাহলে সমষ্টি আসতেছে হচ্ছে 9, অর্থাৎ 9 ভাগ। এখন আমরা দুধ কত লিটার, পানি কত লিটার, এই দুটো একটু বের করে ফেলতে পারি। তাহলে দুধ কত লিটার আছে? দুধ আছে হচ্ছে মোট এই যে 459, এই 459 গুণন কয় ভাগ করা হয়েছে? 9 ভাগ। এই 9 ভাগের মধ্যে দুধ কয় ভাগ? 7 ভাগ হচ্ছে দুধ, এই কারণে উপরে লিখলাম 7। এবার কাটিকুটি করেন তো, 5 নং 45 আর হচ্ছে 9 হক্কে 9, অর্থাৎ 51। 51 গুণন 7 কত হয়? 7 হক্কে 7, 5 7 35, অর্থাৎ 357 লিটার। 357 লিটার দুধ। এবার আপনিই বলেন, দুধ যদি 357 লিটার হয়, 459 লিটারের মিশ্রণের মধ্যে যদি 357 লিটার দুধ হয়, তাহলে বাকি থাকে কয় লিটার? তাহলে 459 থেকে যদি আপনি 357 বাদ দেন তাহলে পানি পেয়ে যাবেন না? পানি পাবেন কত লিটার পাবেন? এই যে পানি কত লিটার পাবেন বলুন তো? পানি পাবেন হচ্ছে 7 9 কত, 2 5 5 0 3 আর 1 4, 102 লিটার কিন্তু পানি পাবেন। যদি বলেন ভাই আপনি এভাবে বিয়োগ করলেন কেন, আমরা তো যেভাবে শিখছিলাম ওভাবে করলেই পারতেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি চাইলে এভাবেও করতে পারেন যে পানির পরিমাণ কত, দুধের পরিমাণ যেভাবে বের করছেন এভাবেও পানির পরিমাণ বের করতে পারেন। যে পানির পরিমাণ হচ্ছে মোট হচ্ছে 469 গুণন কয় ভাগ ছিল? 9 ভাগ। 9 ভাগের মধ্যে পানি কয় ভাগ ছিল? 2 ভাগ। তাহলে কাটিকুটি করেন, যে 5 নং 45, 5 অক্কে 5, 51 গুণন 2 কত হয়? 102 লিটার। অর্থাৎ আপনি যেভাবে ইচ্ছা 102 লিটার বের করে ফেলতে পারবেন, বিয়োগ করলেও বের হবে, অথবা ওই দুধ যেভাবে বের করেছেন ওভাবেও কিন্তু পানির পরিমাণটাও বের করে ফেলতে পারবেন। যাই হোক, আমরা কিন্তু পানি এবং দুধের পরিমাণটা বের করে ফেললাম, কিন্তু প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে কি পরিমাণ পানি যোগ করলে মিশ্রণে দুধ আর পানির অনুপাত হবে 7
5:3। তাহলে একটা কাজ করেন তো, একটা কাজ করি আমরা। এখন এই প্রশ্নটা আমি এখানে আরেকবার প্রশ্নটা লিখছি। এখন আমাকে কি করব? আমরা কিন্তু মোটামুটি বের করে ফেলছি। দুধ আর পানির অনুপাতটা কিন্তু বের করে ফেলছি। দুধের অনুপাত কত ছিল? দুধের অনুপাত বের করছি হচ্ছে আমরা 357, মানে দুধের পরিমাণ ছিল 357, আর পানির পরিমাণ বের করছি কত? 102। এখন বলছে কি পরিমাণ পানি যোগ করলে, ধরেন এক্স পরিমাণ পানি যোগ করব, এক্স পরিমাণ পানি যোগ করলে, যেহেতু আমরা জানি না কত পরিমাণ পানি যোগ করব, আমরা ধরলাম এক্স পরিমাণ পানি যোগ করব, এক্স পরিমাণ পানি অ্যাড করব, ঠিক আছে? তাহলে এক্স পরিমাণ পানি অ্যাড করলে কি হবে? তাহলে দেখি, আমরা কিন্তু দুধ এবং পানির অনুপাত পেয়েছিলাম কত? আমরা দুধ এবং পানির অনুপাত পেয়েছিলাম, যা সেটা লিখি যে দুধের, আমরা লিখি দুধ অনুপাত পানি। দুধের পরিমাণ কত পেয়েছিলাম? 357-তে। আচ্ছা, দুধ অনুপাত পানি, তাহলে কত হতে হবে? 7:3 হতে হবে, কিন্তু এটাই হচ্ছে কন্ডিশন। দুধের পরিমাণ কত পেয়েছি? 357 লিটার পেয়েছি। অনুপাত পানির পরিমাণ কত পেয়েছি? 102 পেয়েছি। কিন্তু আরো এক্স পরিমাণ পানি যোগ করতে হবে, অর্থাৎ এই 102 লিটারের সাথে যোগ করতে হবে আরো এক্স পরিমাণ পানি। কিন্তু কত পরিমাণ পানি সেটা তো আর আপনি জানেন না, যে কারণে আপনি প্লাস এক্স দিলেন। আর এখানে কত আছে? 7:3, মানে কি 7/3। এইটা ক্যালকুলেশন করে আপনি একটা এক্স এর মান পাবেন। ক্যালকুলেশন করুন তো সবাই, এটা ক্যালকুলেশন করে ফেলুন। এটা ক্যালকুলেশন করলে আপনি উত্তর পেয়ে যাবেন। তার মানে কিন্তু আপনি এভাবে লিখতে পারেন 357/102 যোগ এক্স সমান সমান 7/3। এটা ক্যালকুলেশন করে ফেলেন। সবার কাজ এটা ক্যালকুলেশন করা, এগুলো তো সহজ। ক্যালকুলেশন করা তো কোনো সমস্যা নেই, তাই না? ক্যালকুলেশন তো সবাই করতে পারবেন। যে এখানে সাইড চেঞ্জ করলে, মানে আমি যদি আর আর গুণন করি, তাহলে 7 এই পাশে চলে আসবে, 102 যোগ এক্স, আর এই পাশে আসতেছে 357, আর প্লাস দিচ্ছে কেন? গুণন 3, তাই তো? আচ্ছা, এরপরে কি করা যেতে পারে? এই 7কে কিন্তু কাটতে পারি এটা দিয়ে। 7 হকে 7, 5 7টা 35, 5 হকে 5 অর্থাৎ 51। আবার কিন্তু আমরা সাইডের এখন এটা করে ফেলতে পারি যে 102 প্লাস এক্স সমান সমান কত লিখতে পারি? 51কে যদি আপনি 3 দিয়ে গুণন দেন কত হবে? 3 হকে 3, 3 5 15, অর্থাৎ 153। এইবার আপনি এক্স এর মান যদি বের করতে চান, তাহলে কি করতে হবে? 153 থেকে 102 বিয়োগ করে ফেলতে হবে। তাহলে বিয়োগ করলে কত আসতেছে? বিয়োগ করলে আসছে মাত্র 51 লিটার। এই যে 51 লিটার, তার মানে এক্স এর মান আসলো 51 লিটার। তার মানে কত লিটার পানি যোগ করতে হবে? 51 লিটার পানি যোগ করতে হবে। কেউ কি কমেন্ট করেছেন? আচ্ছা, কেউ কমেন্ট করেননি। সবাই বলুন, এই ম্যাথটা কি আপনি বুঝতে পেরেছেন? আমি আবারও বলছি, এখান থেকে বলেছে যে এত লিটার মিশ্রণে দুধ আর পানির অনুপাত মিশ্রিত আছে। এইটুকু দেখেই আমি কিন্তু বুঝে যেতে পারি যে দুধের পরিমাণ কতটুকু, পানির পরিমাণ কতটুকু মিশ্রিত আছে। কারণ মোটটুকুও দেওয়া আছে, আবার 7:2ও দেওয়া আছে। তাহলে 7 আর 2 যোগ করলে 9 হয়। তাহলে মোট 9 ভাগের মধ্যে 7 ভাগ আছে দুধ, 9 ভাগের মধ্যে 2 ভাগ আছে পানি। আমরা এটা দেখে 357 লিটার দুধ বের করলাম আর 102 লিটার পানি বের করলাম। এবার বলছে কি পরিমাণ পানি মেশালে বা কি পরিমাণ পানি যোগ করলে, তো বললাম যে এক্স পরিমাণ পানি যোগ করলে দুধ আর পানির অনুপাত হবে 7:3। তো এই যে এই কথাটা লিখলাম, দুধ ইস্টু পানির অনুপাত হতে হবে এখন 7:3। তো দুধের পরিমাণ 357 পেয়েছিলাম, আর পানির অনুপাত 102 এর সাথে এই যে এক্স পরিমাণ পানি যোগ করে দিলাম। এবার এখান থেকে এক্স এর মানটা পেলেই বুঝে যাব পানির মানটা পেয়ে গিয়েছি। সবাই একটু কমেন্ট করুন তো বুঝতে পেরেছেন কিনা এটা। অর্থাৎ আপনি 13 নম্বর ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা? আপনার ক্রমেই হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছেন, তাই না? একটা গান আছে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আচ্ছা, চলুন আমরা পরবর্তী ম্যাথটা একটু দেখার চেষ্টা করি।
এই যে পরবর্তী ম্যাথটা দেখতে পাচ্ছেন যে কুকুর তাড়িত একটি বিড়াল। এই কুকুর তাড়িত বিড়াল মানে কি? মানে হচ্ছে কুকুর একটা বিড়ালকে তাড়া করেছে। কুকুর একটা বিড়ালকে তাড়া করেছে, এর মানে হচ্ছে কুকুর তাড়িত বিড়াল বা কুকুর তাড়িত একটি বিড়াল যত সময়ে 10টা লাফ দেয়। দেখুন যত সময়, এই সময়টা কি আপনার জানা আছে? যত সময়ে 10টা লাফ দেয় কুকুরটি ততক্ষণে 8টা লাফ দেয়। কিন্তু বিড়াল 6 লাফে যত দূর যায় কুকুর 4 লাফে তত দূর যায়। কুকুর ও বিড়ালের বেগের অনুপাত কত? ভাইয়া আপনি ক্রমেই তো কঠিন কঠিন ম্যাথ নিয়ে আসতেছেন, ব্যাপার কি? দেখেন আমাদেরকে সহজ থেকে কঠিন সবই শিখতে হবে, অ্যাডভান্স লেভেলের ম্যাথেও চলে যেতে হবে, কিচ্ছু করার নেই আপু। মিতু আপু বলছেন গত ম্যাথটা বুঝতে পেরেছেন, এর আগের ম্যাথটা কিন্তু বুঝতে পেরেছেন। আচ্ছা, কুকুর তাড়িত একটি বিড়াল, এই ম্যাথটা আমরা দেখি। কুকুর তাড়িত একটি বিড়াল যত সময়ে 10টা লাফ দেয়। আচ্ছা আপনি কি জানেন কত সময়ে লাফ দেয়? সময়ের বড় কথা না, 10টা লাফ দেয়। আচ্ছা, কুকুরটি ততক্ষণে 8টা লাফ দেয়। বেগের অনুপাত জানতে চেয়েছে। আচ্ছা বেগ বের করার জন্য কতটুকু লাফ দেয়, কয় মিটার লাফ দেয় সেটা তো আমরা জানি কি? সেটা কিন্তু আমরা জানি না। এক্স মিটার বা এক্স পরিমাণ লাফ দেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধরনের ম্যাথ কিভাবে করব আমরা? এই ম্যাথটাতে বানায় বানাই করতে পারেন। ধরেন এখানে বলতেছে যে বিড়াল যত সময় 10 লাফ দেয়। আচ্ছা বলেন তো, বিড়ালটা কিন্তু 10টা লাফ দিয়েছে, ততক্ষণে কুকুরটা 8টা লাফ দিয়েছে। কিন্তু বিড়াল যখন 6 লাফ দেয় তখন কুকুর দেয় 4টা লাফ। এক্ষেত্রে আপনি কিন্তু এভাবে লিখতে পারেন যে বিড়াল যখন 6 লাফ দেয়, অর্থাৎ ধরলাম যে বিড়াল 6 লাফে যায়, 6 লাফ দিয়ে যায় বা 6 লাফে যায়। মনে মনে ভাবলে এমন একটা সহজ একটা সংখ্যা নেব, বানায় বানায় আপনি 10 ধরতে পারেন, 12 ধরতে পারেন, 20 ধরতে পারেন, 40, যা মন চায় ধরতে পারেন। তা আমি একটা সহজ সংখ্যা ধরি। কত সংখ্যা ধরা যায়? বিড়াল 6 লাফে যায়, ধরুন 6 মিটার লিখতে পারেন, বা মন চাচ্ছে আপনি 12 মিটার লিখবেন, যে বিড়াল 6 লাফে যায় 12 মিটার। যেহেতু এখানে মিটার জানতে চাই না, বেগের অনুপাত জানতে চাইছে, বানায় বানায় ধরলাম যে 12 মিটার। বিড়াল 6 লাফে যায় 12 মিটার, কথার কথা। তাহলে বিড়াল 1 লাফে যায় কয় মিটার? 1 লাফে যায় কতটুকু? 1 লাফে যায় 12/6। 12/6 মানে কি? 2 মিটার। তাহলে 1 লাফে যায় 2 মিটার। তাহলে বিড়ালটা কয়টা লাফ দিয়েছিল? এই যে 10 লাফ দিয়েছিল। 10 লাফে কতটুকু যায় বিড়াল? 10 লাফে যায় 12 গুণন 10 বাই, সরি, মানে এখানে তো বলতেই পারি যে 10 দুগুণ 20, 20 মিটার, তাই না? আচ্ছা, তাহলে বিড়াল 10 লাফে যায় 20 মিটার, বুঝলাম। এটা কিন্তু বানায় বানায় ধরছি, কিন্তু যে 6 লাফে যায় 12 মিটার, ভাইয়া 12 পেলেন কোথায়? এই 12টা আমি বানায় বানায় ধরছি। আপনি অন্যটা ধরেন, 12-র জায়গায় আপনি 24 ধরেন, তাও সমস্যা নাই। বিড়াল 10 লাফে যায় 20 মিটার। আচ্ছা এবার কুকুরের হিসাব করি। কুকুর 4 লাফে, একটু আগে দেখলাম না 4টা লাফ দেয়। ধরুন কুকুর 4 লাফে যায়, ওই একই পরিমাণ যায়, ধরুন 4 লাফে যায় 12 মিটার। এই 12 ধরলাম কেন? কারণ বিড়ালের ক্ষেত্রেও যা ধরেছি কুকুরের ক্ষেত্রেও কিন্তু তাই ধরতে হবে। আপনি এক্সও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে কুকুর 4 লাফে যায় 12 মিটার। তাহলে কুকুর 1 লাফে যায় কয় মিটার? 1 লাফে যায় 12/4, অর্থাৎ 3 মিটার। 3 × 4 = 12। অতএব কুকুর কয় লাফে যায় জানো? প্রশ্নটা আরেকবার দেখি। বলতেছে কুকুর 8 লাফে, এই যে 8 লাফ দেয়। 8 লাফে যায় কত মিটার? কুকুর 8 লাফে যায় 3 × 8, অর্থাৎ 24 মিটার। তাহলে আমরা কি পাইলাম? বিড়াল যায় কয় মিটার? বিড়াল যায় 20 মিটার আর কুকুর যায় 24 মিটার। বিড়াল যায় 20 মিটার, কুকুর যায় 24 মিটার। তাহলে কুকুর আর বিড়ালের বেগের অনুপাত জানতে চেয়েছে, কুকুর অনুপাত বিড়াল, এটাই তো জানতে চেয়েছে। তাই আমরা পাইলাম কুকুর যায় কয় মিটার? 20 মিটার, না কত? 24 মিটার মনে হয়, দেখলাম দেখি। হ্যাঁ, কুকুর যায় 24 মিটার। তাহলে লিখলাম কুকুরের নিচে লিখলাম 24 মিটার। ইস্টু বিড়াল যায় কয় মিটার? বিড়াল যায় হচ্ছে 20 মিটার, তাই তো দেখলাম।
ওই যে 20 মিটার, লিখলাম 20 মিটার। একটা পাইলাম 24 মিটার, একটা পাইলাম 20 মিটার। এবার এটার অনুপাত বের করেন। 24 মানে যদি 2 দিয়েও যদি কাটেন, 12 দুগুণী 24, এখানে 2 দিয়ে কাটলে 10 দুগুণী 20, একবারে 6 দিয়ে ইয়া দিয়ে কাটলেই হতো, 4 দিয়ে কাটলেই হতো। যাই হোক, 5 দুগুণী 10 আবার কাটা যায়, 5 দুগুণী 10, এখানে 6 দুগুণী 12, অর্থাৎ এটাকে কাটিকুটি করলে হয় 6:5, অর্থাৎ এই তো বেগের অনুপাত পেয়ে গেলাম, 6:5। এটাই হবে আনসার। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? সবাই একটু কমেন্ট করে জানান তো ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা। আপনাদের কমেন্ট দেখে আমি পরবর্তী ম্যাথে যাব। যদি দেখি না আপনারা বুঝতে পারেননি, তাহলে তো সর্বনাশ। তাহলে কি করতে হবে? যেহেতু বলেছে যত সময় 10 লাভ দেয়, কুকুরটিও তত সময় 8 লাভ দেয়, এই যে তার মানে সমান সমান পরিমাণ যায় লাভ দিয়ে, এই কারণে একটা পরিমাণ ধরলাম 12 মিটার। 12 কেন ধরলাম? কারণ 6 এর সাথে কিন্তু 12 অনেক ভালো সম্পর্ক, মানে 6 দুগুণী 12, কাটাকুটি করার সুবিধা, এই কারণে 12 ধরলাম। আপনি এক্স ধরতে পারেন চাইলে, 2 ধরতে পারেন, 1 ধরতে, যা ইচ্ছা ধরতে পারেন, কিন্তু হিসাব করে সেভাবেই কিন্তু আবার এখানেও ধরতে হবে। ব্যাস, চলুন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, যেহেতু আমরা মানে যে কয়েকটা ম্যাথ করলাম, এই কয়েকটা ম্যাথে কি আপনার কোনো অসুবিধা আছে? সময় আসলে অনেক বেশি হয়ে গিয়েছে, যে কারণে হচ্ছে অনেকের ঘুম পাচ্ছে, অনেকের 1 ঘন্টার বেশি ক্লাস হয়ে গিয়েছে। আচ্ছা, আগামী দিনে এর পরবর্তী অংশ থেকে আমরা পড়বো এবং এক্সট্রা ক্লাসে আপনাদেরকে ওগুলো পড়িয়ে দিব। আজকে যে ম্যাথগুলো করলাম আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা কমেন্ট, হ্যাঁ সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তবে আপনাদের কাজ হচ্ছে, আমি আপনাদেরকে কি করতে পারবো, আপনাদেরকে গাইডলাইন দিতে পারবো, ভালো গাইড। এই গাইড করাটা বেশি জরুরি। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা সত্যিকার অর্থে যদি সরকারি জবের প্রতি মানে অধিক মনোযোগী হন, তবে আপনাদেরকে রিভিশন করতে হবে। রিভিশন রিভিশন রিভিশন, ভাইয়া কি আজকে পাগল হয়ে গেল, খালি রিভিশনের কথা কেন বলে? এই কথা এই কারণেই বলছি, কারণ আমরা এই পর্যন্ত যাদেরকে দেখেছি সরকারি জব পেতে, এবং আমি নিজেও তো সরকারি জবে অলরেডি 2টা সরকারি জব করতেছি, একটা ছেড়ে দেবো, একটা আমি নিজেও জানি। আসলে সরকারি জব পাওয়ার জন্য রিভিশনটা বেশি জরুরি। যারা যত বেশি রিভিশন করবে, তাদের চাকরি পাওয়ার প্রবণতা ততই বেড়ে যাবে, ততই বেড়ে যাবে, ততই বেড়ে যাবে। বিশ্বাস করবেন কিনা, এই যে জুমু আপু, সিদরাতুল মুনতাহা আপু, তারপরে এখানে যারা আছেন সবাই ভাইয়া, সবাইকে একটা কথা বলবো, দেখেন আপনারা যারা চাকরি পাবেন অলরেডি, চাকরি চাকরি পাওয়ার পর বলবেন, ভাইয়া আপনি তো ঠিকই বলেছিলেন, সিদরাতুল মুনতাহা আপু, মিতু আপু, তারপরে হচ্ছে জুমু আপু, হ্যাঁ আপনারা আপনারাই কিন্তু বলবেন যে ঠিকই বলেছেন ভাইয়া, যারা যত বেশি রিভিশন করে তারাই আসলে জবটা পায়। আমি নিজেও আজকে জব পেয়েছি ভাইয়া। এই সিদরাতুল মুনতাহা আপু একদিন ফোন দেবে, হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাই আমি সিদরাতুল মুনতাহা আপু বলছি। ও আচ্ছা আপু, ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। কি ব্যাপার আপু, আজকে এত খুশি খুশি লাগছে কেন? আরে ভাইয়া, আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে, আজকে আগামীকালকে আমার জয়েনিং, আগামী 3 দিন পর জয়েন করব। কোথায়? অমুক অমুক জায়গায় জয়েন করব, অমুক জায়গায় জয়েন করব। স্যালারি কেমন? ভাইয়া এটা কিন্তু অনেক ভালো জব, এটা হচ্ছে নবম গ্রেডের, এটা একটা 10ম গ্রেডের জব, এটা সেকেন্ড ক্লাস জব ভাইয়া। আমার পরিবারও খুব সাপোর্ট করছে যে হ্যাঁ এই জবটা আমাকে মানে আমার জন্য আসলেই আহ, পছন্দ করেছে, আমি জব পেয়েছি জন্য সবাই অনেক খুশি। ভাইয়া আমি তো ভাবছি এই জব, যখন জব পাবো, আমি যখন জবের প্রথম স্যালারিটা যখন পাবো, এই স্যালারির প্রথম স্যালারিটাই আমি আমার আম্মার হাতে তুলে দিব। আব্বাকে কিছু দিব, আম্মাকে কিছু দিব। আব্বাকে একটা পাঞ্জাবি কিনে দিব, পায়জামা কিনে দিব, আম্মার জন্য একটা বোরখা কিনে দিব, অথবা এবং বাকি টাকা আব্বা আম্মার হাতে তুলে দেবো। ইস, এই যে কথাগুলো বলতেছেন, যদি সত্যিকার অর্থে আপনি আপনার বাবা মায়ের হাতে এই জিনিসটা তুলে দেন, আপনার বাবা মা কি করবে জানেন? কিছুই করবে না, খালি কান্না করবে, কান্না করব। এই কান্না কিন্তু সেই কান্না নয়, এই কান্নাটা হচ্ছে সুখের কান্না। চোখ দিয়ে দেখবেন একটা আনন্দের অশ্রু চলে এসেছে, এই অশ্রুটাকে আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না। এই অশ্রু ছাড়বে আর বলবে আলহামদুলিল্লাহ, 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 এরকম ভাবে শুকরিয়া আদায় করতে থাকবে। আমি চাই আপনারা যারা আছেন প্লিজ একটু ভালো করে পড়ুন, প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা অন্তত পড়ুন। তার মধ্যে যতটুকুই পড়েন না কেন, তার 1টা ঘন্টা সময় নিন রিভিশন করার জন্য, বাকি সময়গুলো নতুন নতুন পড়া পড়বেন।
এইভাবে আপনি 6টা মাস পড়ে দেখেন, যদি জব না হয় তারপরে বলিয়েন মেহেদী ভাইয়া, মেহেদী স্যার, আপনি কেন মিথ্যা কথা বলেছিলেন। ঠিক আছে, যাই হোক, আজকের ক্লাসটা সব মিলে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আগামী দিনে এর পরবর্তী অংশ থেকে ক্লাস করব। আর অবশ্যই আপনাদের যে এক্সামগুলো নেওয়া হয়, আপনি 2 পান, 5 পান, 10 পান, ফুল মার্কস পান, পরীক্ষা আপনাকে দিতে হবে। এখানে যে পরীক্ষাগুলো দেয়া হয়, পরীক্ষাগুলো যে নেওয়া হয়, আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, এটা আপনার সময় নষ্ট হওয়া নয়। আপনি মনে করতে পারেন পরীক্ষা দিয়ে সময় নষ্ট করতে চাই না, ততক্ষণ আমি নতুন 2টা পড়া পড়ে ফেলতে পারি। ডিসিশন ভুল। আসলে পরীক্ষা দেওয়াটার মতো এত উপকার পড়ার মধ্যেও নাই। আপনি সারা দিন 6 ঘন্টা পড়লেন, আপনি যে উপকারটা পাবেন, আপনি মাত্র 10 মিনিট 20 মিনিটের পরীক্ষাটা দিয়ে তার চেয়ে বেশি উপকৃত হবেন। কারণ আপনি আপনার নিজেকে বিচার করা শিখতে পারবেন, আপনার পজিশন কোথায় আছে আপনি শিখতে পারবেন, আপনার কোথায় দুর্বলতা আছে আপনি ওটা বুঝতে পারবেন। পাশাপাশি আপনার একটা দখল চলে আসবে ওই টপিকসের উপরে। এবং আপনি অবশ্যই মেসেঞ্জারে যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো করবেন, কারণ মেসেঞ্জারে যে ক্লাসগুলো নেওয়া হয় এই ক্লাসগুলোর প্রশ্ন কোথা থেকে আসে, আকাশ থেকে আসে নাকি? না, বিগত সালের প্রশ্নগুলো দেয়া হয়। আপনি পারেন না, ভালো কথা, একটা প্রশ্ন প্রথমবার করা হয়েছে পারেননি, দ্বিতীয়বার কিন্তু পারবেন। 10 দিন পরে ভুলে গিয়েছেন, আবার কিন্তু এই প্রশ্ন আপনার সামনে কোনো একভাবে চলে আসবে, কারণ আপনাকে মেসেঞ্জার ক্লাস নিয়ে নিয়ে একদম ঝানু করে দেওয়া হচ্ছে। আপনি এমনিতেই পারবেন। এই কারণে রেগুলার আপনি মেসেঞ্জার ক্লাসে অংশ নেবেন, রেগুলার আপনি পরীক্ষা দেবেন, এবং এর অতিরিক্ত অংশ এই যে ক্লাস করলেন, এই ক্লাসটা কিন্তু আপনি যে 5 থেকে 6 ঘন্টা পড়তে বলেছি ওটার মধ্যে অ্যাড করবেন না কিন্তু। এই এটা হচ্ছে বাইরের অংশ, অর্থাৎ আপনি এক্সট্রা ভাবে 5 থেকে 6 ঘন্টা পড়ার জন্য বের করবেন সময়। তার মধ্যে 1 ঘন্টা, এই 5 থেকে 6 ঘন্টার মধ্যে 1 ঘন্টা রিভিশনের জন্য রাখবেন, আর বাকি 4 থেকে 5 ঘন্টা সময় নতুন পড়ার জন্য রাখবেন। এক্সট্রা ভাবে আমার লাইভ ক্লাস করার জন্য টাইম বের করবেন। এই যে যেমন আজকে লাইভ ক্লাস করলেন এই মাত্র, এটা কিন্তু ওই 5 থেকে 6 ঘন্টার মধ্যে ফেলা যাবে না। পাশাপাশি আপনাকে পরীক্ষা দিতে হবে। রেগুলার যে পরীক্ষা নেওয়া হয়, সপ্তাহে 5টা করে এক্সাম নেওয়া হয়, অবশ্যই সেইটা কিন্তু অবশ্যই সেই এক্সামটা দিতে হবে আপনাকে। অবশ্যই এক্সাম দেবেন, তাতে আপনার যত মার্কসই আসুক লজ্জা পাবেন না, স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন। চিন্তা করেন আপনি মনে করুন 20-এর মধ্যে একই পেলেন, এক পাওয়ার পর খুব লজ্জা করতেছে, আপনার নিজের ওই লজ্জাটা পাওয়ার জন্যই আপনি কি করবেন, স্ক্রিনশট দিয়ে আবার দেখাই দেবেন, ভাইয়া আমি মাত্র 1 পেয়েছি। এরপরে আপনি কি করবেন, এক্সামটাও দেবেন, পাশাপাশি মেসেঞ্জার যে ক্লাস আছে সেটাও করবেন। দেখবেন আপনি 6 মাস পর আপনার পজিশনটা দেখবেন আপনি কোথায় চলে যান। ঠিক আছে, যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই মার্জনীয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।